আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। হাসপাতালে ডাক্তার ডিউটি করছিলেন এবং একের পর এক রোগী আসছিল, রোগী দেখা হচ্ছিল এবং রোগীর অনেক ভিড়। তার মাঝেই আম বলা যায় হচ্ছে আমরা যদি ধরে নিই মিস্টার রহিম। মিস্টার রহিমের এক তার ভাই হঠাৎ করে দৌড়িয়ে আসলো ডাক্তারের রুমে এবং দৌড়িয়ে এসে সে বলতে লাগলো যে, "ডাক্তার, ডাক্তার আমার রোগী খুব সিরিয়াস এবং সে স্ট্রেচারে আছে বাইরে, জলদি তাকে গিয়ে দেখেন।" এরকম রোগী সাধারণত আসে এবং বলে রাখা ভালো যে সে সময় ডাক্তারের নাইট ডিউটি চলছিল এবং সে সময় এরকম নাইটে ৪-৫ টা এরকম রোগী আসে সিরিয়াস কন্ডিশন নিয়ে যাদেরকে বাইরে স্ট্রেচারে রাখা হয় এবং যে তার চেকআপ করা লাগে। এবং তখনই তাড়াহুড়ো করে ডাক্তার সেই হম্বিতম্বি করা ভাইটির সাথে গেল এবং তার রোগীর অবস্থা দেখতে লাগলো। দিকেই দেখলো যে রোগী স্ট্রেচারে আছে এবং তার পারিপার্শ্বিক কোনো জ্ঞান নেই। পুরোপুরি অজ্ঞান না হলেও সে তাকে তার পারিপার্শ্বিক কোনো কথার সে রেসপন্স করছে না এবং গিয়ে তাকে জিজ্ঞেস করা হলো, "বাবা, বাবা আপনার নাম কি?" বারবার জিজ্ঞেস করা হলো কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না। এমনকি তাকে পেইনফুল স্টিমুলাস দিয়েও দেখা হলো যে সে কোনো রেসপন্স করছে না। এরপরে তার ভাইকে যথারীতি তার অবস্থার কন্ডিশন দেখার পরে সাইমultaneously তার ভাইটালস গুলা চেক করতে লাগা হলো এবং সাথে সাথে তার হিস্ট্রি নিতে শুরু করা হলো এবং পালস, বিপি এবং তার অক্সিজেনের স্যাচুরেশন লেভেল এসব দেখতে লাগা হলো এবং তার ভাইকে জিজ্ঞেস করা হলো যে আসলে কিভাবে এই ঘটনাটা ঘটলো, কি থেকে হলো। তো বলছিল যে হঠাৎ করে আমার ভাই ভালোই ছিল, আহ, সকালে হচ্ছে আহ, সকাল থেকে ভালোই ছিল, হঠাৎ করে হচ্ছে এরকম অজ্ঞান হয়ে যায় এবং হচ্ছে উল্টে পড়ে যায়। এবং সাধারণত পড়ে গেলে সাধারণত এরকম অবস্থায় যে পড়ে যাওয়া বা বাইরে ডিসওরিয়েন্টেড হয়ে আছে এবং হচ্ছে পারিপার্শ্বিক কোনো জ্ঞান নেই অথবা হচ্ছে অবশ হয়ে আছে, যেটা বলছিল আগে থেকে তার ভাই যে পুরো শরীর অবশ হয়ে গেছিল, হাঁটাচলা করতে পারছিল না। এরকম চিন্তা করলে সাধারণত আমাদের মাথায় প্রথমে আসে স্ট্রোকের কথা এবং রোগীর লোকও তাই ভাবে। রোগীর লোক সাধারণত ভাবে যে এরকম অজ্ঞান হয়ে গেছে বা কথা বলছে না বা কোনো আহ, কথার বা হচ্ছে কোনো পারিপার্শ্বিক অবস্থার কোনো প্রতি কোনো সাড়া দিচ্ছে না এবং হচ্ছে তার অঙ্গ-প্রত্যঙ্গগুলা দুর্বল হয়ে গেছে, মানে স্ট্রোক করেছে। এটা তাদের ধারণা। আসলে এরকম আ পারিপার্শ্বিক অবস্থার সাথে আ না করা, তার কোনো সাড়া না দেওয়া বা তার কোনো অঙ্গ-প্রত্যঙ্গ হয়ে যাওয়া, অবশ হয়ে যাওয়া, এটার আসলে অনেকগুলা কারণ থাকতে পারে। এক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম অজ্ঞান হয়ে যাওয়ার জন্য তার হতে পারে তার হার্ট অ্যাটাক থেকে সে শক ডেভেলপ করেছে, এই কারণে হতে পারে। অথবা তার হচ্ছে স্ট্রোক করেছে, যেটা সবচাইতে বেশি ধারণা করা হয় এবং সবচাইতে বেশি পাওয়াও যায়। সেটা হলো স্ট্রোক করেছে। অথবা তার শরীরে রক্তে যে লবণগুলো আছে সেগুলার ইমব্যালেন্স হয়েছে, অর্থাৎ তারতম্য হয়েছে। এবং এছাড়াও তার শরীরে হচ্ছে যদি অক্সিজেনের মাত্রা কমে যায় রক্তে এবং ব্রেন ঠিকভাবে অক্সিজেন না পায়, তার জন্য হাইপোক্সিয়া থেকে হতে পারে। এছাড়াও যদি রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, ফলে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে, তখন এরকম হতে পারে। তো রোগীর দেখা হলো যে ব্লাড প্রেশার একটু কম আছে কিন্তু এতটাও কম না যে আহ, হতে পারে, আহ, হলো এরকম অবস্থা হতে পারে যে হচ্ছে সে পারিপার্শ্বিক অবস্থার সাথে কোনো সাড়াই দিচ্ছে না, একদম কথাই বলছে না, কথা বলা পুরোপুরি বন্ধ। তো আমাদের তারপরে তখন তারপরেও হার্ট অ্যাটাকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, ওখান থেকে শকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এছাড়াও তার ব্রেনে স্ট্রোক করতে পারে, কিন্তু স্ট্রোক করলে সাধারণত দেখা যায় যে প্রেশার বেশি থাকে। প্রেশার কম এরকম খুব কম পাওয়া যায়। বেশিরভাগই দেখা যায় যে স্ট্রোক করলে প্রেশার বেশিই থাকে, সে সময় বেশি পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে রোগীর প্রেশার বেশি ছিল না। তারপরে এছাড়াও আহ, সেক্ষেত্রে হচ্ছে হালকা কম ছিল তার প্রেশার এবং আহ, তার ফলে তার ধারণা করা হলো যে তার হাইপোগ্লাইসেমিয়া হলো কিনা। তাই হিস্ট্রি নেওয়া হলো এবং হিস্ট্রিতে সে তার ভাই বলল যে তার ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস থাকলে কিন্তু এটা একটা অনেক বড় কারণ যে যারা ইনসুলিন নেয় অথবা সালফোনাইলিউরিয়া জাতীয় ওষুধ নেয়, যেমন গ্লিমেপিরাইড, গ্লাইক্লাজাইড, এগুলো যারা নেয় তাদের দেখা যায় যে এরকম হাইপোগ্লাইসেমিয়া প্রায় ডেভেলপ করতে পারে। তো এটা খুব কমন। তো হচ্ছে তার হিস্ট্রি নিয়ে সাথে সাথে তাকে তখন আরবিএস এবং ইসিজি করতে পাঠানো হলো এবং যথারীতি আরবিএসে আসলো তার
ব্লাড গ্লুকোজ তখন ছিল 2.77 এবং এটা আসলে অনেক কম। আমাদের সাধারণত 3.9 এর নিচে যদি ব্লাড গ্লুকোজ নেমে যায় তখনই আমরা সেটাকে হাইপোগ্লাইসেমিয়া বলি। এবং এক্ষেত্রে যেহেতু 2.77 এটা অনেক কম ছিল তার গ্লুকোজ, এবং যার ফলে ব্রেনে ঠিক অক্সিজেন না, ব্রেনের যেটা খাদ্য গ্লুকোজ পাচ্ছিল না, তার কারণেই তার এরকম অবস্থা হয়েছিল। তাই আমরা সবসময় স্ট্রোকের মতো এই সিমটম গুলা পেলে সবসময় মনে করব না যে তার স্ট্রোক হয়েছিল। এক্ষেত্রে তার হতে পারে যে ব্লাড গ্লুকোজও কম হতে পারে। এক্ষেত্রে আমাদের যদি বাসায় ডায়াবেটিসের রোগী থাকে এবং এরকম কোনো অবস্থা দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে যদি বাসায় গ্লুকোজ মনিটরের মিটার থাকে আমাদের, তাহলে আমরা দ্রুত আগে ব্লাড গ্লুকোজটা দ্রুত চেক করব এবং দেখব যে ব্লাড গ্লুকোজ কম আছে কিনা। যদি কম থাকে তাহলে তাকে দ্রুত মধু অথবা চিনি পানি মিশ্রিত কয়েক চামচ, 3-4 চামচ চিনি খাইয়ে দিব দ্রুত, এবং তাকে দ্রুত তারপরে হাসপাতালে নিয়ে আসবো। তো যথারীতি ডাক্তার এখানে ব্লাড গ্লুকোজ কম পেয়ে সাথে সাথে তার আইভিতে ব্লাড গ্লুকোজ দেওয়া হলো, এবং সে রোগী এবং পাশাপাশি অন্যান্য ট্রিটমেন্ট তাকে দেওয়া হলো, এবং কয়েক ঘন্টার মধ্যে সে রোগী পুরোপুরি সুস্থ হয়ে গেল এবং রোগীর লোকজন এসে ডাক্তারকে কৃতজ্ঞতা জানালো। তাহলে এই ইয়া থেকে এটা আমি এখন কেন বলছি, কারণ এখন হচ্ছে রোজার মাস। রোজার মাসে এমনিতেই ডায়াবেটিস রোগীদের জন্য নিয়ম মেনে চলা অনেক কঠিন, এবং এক্ষেত্রে হচ্ছে অনেক সময় আমাদের না খেয়ে থাকতে হয়, তার কারণে এরকম সমস্যা দেখা দিতে পারে। তার জন্য আগে থেকে সতর্ক থাকা ভালো। এবং রোজার সময় আমাদের, যেহেতু রোজার মাস, সেহেতু বলে রাখা ভালো যে রোজার সময় আমরা ওষুধগুলো কি নিয়মে খাবো। তাহলে সকালের ওষুধ যেটা আমরা খেতাম আগে, সেটা আমরা ইফতারের সময় খাবো, এবং যেটা রাতের ওষুধ খেতাম ওটা আমাদের সেহরির সময় খাবো। এবং ইনসুলিন এবং ডায়াবেটিসের ওষুধগুলো সবগুলোর জন্য আলাদা আলাদা নিয়ম থাকে, এবং রোজার সময় অনেক ওষুধ থাকে এমন যেগুলা অ্যাডজাস্ট করার জন্য অন্য যে ওষুধ রেগুলার খেত ওগুলা অ্যাডজাস্ট করে অন্যটা চেঞ্জ করা লাগে। তাই এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেব। ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।